চ্যাপ্টার ৩৫ স্প্লেন্ডিড ফায়ারওয়ার্কস। একে একে বুলেটগুলো বাতাস চিরে ছুটে গেল। কোনোটা সোনালি আলো ছড়াতে ছড়াতে ঘুরছিল, আবার কোনোটা থেকে বেরোচ্ছিল ঝলমলে রশ্মি, আর তারপর সেগুলো সোজা গিয়ে আঘাত করল স্টিভের মাথায়। ক্লাইন একজন ক্লাউন, তাই নিজের শরীরের ওপর তার দারুণ নিয়ন্ত্রণ আছে। এর সাথে যুক্ত হয়েছে তার টানা নিখুঁত নিশানার চর্চা। ক্লিব অফ পিউরিফিকেশন দিয়ে আরও শক্তিশালী করা ক্লাইনের ৬টা বুলেট একদম ঠিক জায়গায় গিয়ে লাগল, ঠিক সেই জায়গায় যেখানে প্রথম দুটো বুলেট লেগেছিল। মনে হচ্ছিল যেন আলোর তৈরি কোনো বিশাল দৈত্য তার মুঠি পাকিয়ে বারবার স্টিভের মুখের বাঁ পাশে ঘুষি মারছে। পরপর কয়েকটা বিকট শব্দ হল। অদ্ভুত সব হাত আর গাঢ় সবুজ লতায় স্টিভ এমনভাবে আটকে ছিল যে সে কোনোভাবেই সরে গিয়ে এই আক্রমণ থেকে বাঁচতে পারল না। তার শরীরটা থরথর করে কাঁপছিল আর মাথাটা বারবার একপাশে ছিটকে যাচ্ছিল। তার গালের হাড় খুব দ্রুত ভেতরের দিকে দেবে গেল, আর ধারালো সাদা হাড়গুলো চামড়া ফুঁড়ে বেরিয়ে আসল। ব্যাং! শেষের বুলেটটা সবকিছু পুরোপুরি ছিঁড়ে দিয়ে ভেতরে ঢুকে গেল, আর সিকোয়েন্স ৫-এর সেই শক্তিশালী শত্রুর গাঢ় লাল রক্ত চারদিকে ছিটকে পড়ল। এই সুযোগে সেই ঝলমলে সোনালি আগুন অনবরত ভেতরে ঢুকতে শুরু করল, আর গাঢ় সবুজ রঙের কুয়াশার মতো জিনিসগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে লাগল। সেই পবিত্র আলোয় স্টিভের কাপড়ে আগুন ধরে গেল। খুব তাড়াতাড়ি তার শরীরটা পুড়ে কয়লা হয়ে গেল, আর গা থেকে চর্বি গলে গলে পড়তে লাগল। কিন্তু তারপরেও সে বেঁচে ছিল। ম্যারিওনেটিস্ট রোসাগোর তুলনায় মিউট্যান্ট পাথওয়ের একজন সিকোয়েন্স ৫-এর বেঁচে থাকার ক্ষমতা যে অনেক বেশি, সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু সাংঘাতিকভাবে আহত স্টিভ আর সেই অদ্ভুত হাতগুলোর টান থেকে নিজেকে বাঁচাতে পারল না। তার পা দুটো নিজের ইচ্ছেতেই সামনের দিকে এগোতে লাগল। সে বলতে গেলে উড়েই সেই ব্রোঞ্জের দরজাটার দিকে চলে গেল, যেখানে একটা গভীর ফাটল তৈরি হয়েছিল। তাকে সেই অন্ধকারের ভেতর ছুঁড়ে ফেলা হল, যেখানে জোড়ায় জোড়ায় অনেকগুলো চোখ লুকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে শ্যারন হঠাৎ করে তার ডান হাতটা মুঠি পাকাল। তার কপাল ঘামে ভিজে গিয়েছিল। সেই মায়াবী আর হালকা আলোর রশ্মিগুলো হুট করেই কেটে গেল, আর ভাষায় প্রকাশ করা যায় না এমন রহস্যময় সেই ব্রোঞ্জের দরজাটা তার টিকে থাকার মূল উৎসটাই হারিয়ে ফেলল। দরজাটা একটু কেঁপে উঠল। স্টিভ ভেতরে ঢোকার আগেই সেটা খুব অনিচ্ছার সাথে তার লম্বা হাতগুলোকে টেনে ভেতরে নিয়ে নিল, যে হাতগুলো দাঁত আর রক্তে মাখামাখি ছিল, আর তারপর সেই ফাটলটা বন্ধ করে দিল। ক্যাচ! দরজাটা বন্ধ হয়ে গেল, আর অদৃশ্য হয়ে যাওয়ার আগে খুব দ্রুত সেটা স্বচ্ছ হয়ে গেল। স্টিভের হেলে পড়া শরীরটা একই জায়গায় জমে রইল। সেটা একদম কালো আর কুঁচকানো দেখাচ্ছিল, ঠিক যেন অনেকক্ষণ ধরে আগুনে পোড়ানো কোনো মমি করা মৃতদেহ। ডান হাতের মুঠি শক্ত করে ধরে রেখে আর স্কারলেট লুনার করোনাগায়ে জড়িয়ে শ্যারনের শরীরটা খুব দ্রুত অশরীরী হয়ে গেল। সে এক পা সামনে এগিয়ে স্টিভের শরীরের সাথে মিলে গেল। ক্লাইনের স্পিরিট ভীষণ সাথে সাথে তাকে চোখের আড়াল করে ফেলল। কিন্তু সেই পুড়ে কয়লা হয়ে যাওয়া স্টিভ হঠাৎ করে তার ২ হাত মুঠো করে ওপরে তুলল, আর তার আগে থেকেই মারাত্মকভাবে আহত মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল। ব্যাম! তার মাথাটা পচা টমেটোর মতো একদম ভর্তা হয়ে গেল, আর দুধের মতো সাদা ছোপ ছোপ জিনিস ছিটকে এসে মাটিতে পড়ল। একটা আধাস্বচ্ছ মূর্তিও ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসল। সেটা খুব তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়ল, আর দেখতে অনেকটা বিশাল এক জেলিফিশের মতো হয়ে গেল। তার ভেতরে স্বপ্নের মতো একটা তরল পদার্থ ছলছল করছিল, আর একজোড়া মরার মতো ফ্যাকাশে চোখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। এই অদ্ভুত জিনিসটার কারণে শ্যারন জোর করে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হল। সে আবার সেটার পাশেই ভেসে উঠল। সে হঠাৎ করে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল, আর শব্দহীন একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠল। মাটিটা হঠাৎ করে কালো হয়ে গেল। মনে হল যেন সেটা একটা কাদাময় গভীর সমুদ্রে পরিণত হয়েছে। তার ভেতর থেকে পেঁচানো রক্তাক্ত লতা গজিয়ে উঠল। লতাগুলো অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেল, আর প্রতিটা ভাগে ৪টে ধারালো দাঁত আর একটা করে চোখ ছিল। রক্তলাল লতাগুলো পাগলের মতো ওপরের দিকে বাড়তে লাগল। সেগুলো সাথে সাথে সেই জেলিফিশের মতো দেখতে ফ্যান্টমটাকে পেঁচিয়ে ধরল, আর রাক্ষসের মতো তার ভেতরের স্বপ্নের মতো তরলটা শুষে খেতে লাগল। ফ্যান্টমটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ল, আর রক্তলাল লতাগুলো আবার সেই কাদাময় গভীর সমুদ্রে লুকিয়ে পড়ল। কিন্তু এইটুকু সময়ের সুযোগে মাথাছাড়া সেই পুড়ে যাওয়া স্টিভ ছুটতে শুরু করল। সে ফাঁকা জায়গাটা পার হয়ে বাইরের রাস্তার দিকে এগিয়ে গেল। মাথা হারিয়ে ফেলার পরেও সে এখনও মরেনি। স্টিভ মাত্র কয়েক পা দৌড়েছিল, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা কড়কড়ে শব্দ হল। প্যাঁ! কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর তার সাথে মানানসই হাফ টপ হ্যাট পরা ক্লাইন তার দিকে ঘুরল। আতশবাজি ফোটার এই দৃশ্যটার মধ্যে দাঁড়িয়ে ক্লাইন অনুভব করল তার স্পিরিচুয়ালিটি আরও বেশি সজাগ হয়ে উঠেছে, আর যে ক্ষমতাগুলো এখনও পুরোপুরি তার নিজের হয়নি সেগুলোও যেন তার সাথে আরও ভালোভাবে মানিয়ে নিয়েছে। এই অনুভূতির জবাব হিসেবে সে তার রিভলভারটা বাঁ হাতে নিয়ে নিল।
কালো গ্লাভস পরা ডান হাত দিয়ে সে তার মাথার সিল্কের হাফ টপ হ্যাটটা খুলে ফেলল। সেটা সে নিজের বুকের ওপর চেপে ধরল আর শ্যারনের দিকে তাকিয়ে একটু মাথা নিচু করে সম্মান জানাল। শ্যারনের নীল চোখ দুটো সেদিকে তাকাল। ক্লাইনকে ছাড়িয়ে তার দৃষ্টি চলে গেল ওয়্যারউলফ টায়ার আর ম্যারিকের সেই লড়াইয়ের ভয়াবহ দৃশ্যটার দিকে। শ্যারনের মূর্তিটা অদৃশ্য হয়ে গেল আর টায়ারের চোখের মণি দুটোর মধ্যে তার ছবি ফুটে উঠল। টায়ার একদম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, তার কালো চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়েছিল। সে অনেক কষ্টে তার হাত দুটো ওপরে তুলল আর নিজের মাথার দুই পাশে চেপে ধরল। কাঁচ। সে প্রচণ্ড জোরে একটা মোচড় দিল আর দেখতে দেখতে তার ছেঁড়া কাপড়ের তলায় লুকিয়ে থাকা মেরুদণ্ডটা তার চোখের সামনে চলে আসল। প্যাঁ। টায়ার আবার মোচড় দিয়ে জোরে টান দিল। সে তার ধড় থেকে নিজের মাথাটা টেনে ছিঁড়ে ফেলল। এই পুরো সময়টার মধ্যে সে একবারের জন্য কোনো চিৎকার করল না বা টুঁ শব্দটাও করল না। সে নিজের মাথাটা ধরে রাখল। মাথা থেকে অনবরত রক্ত ঝরে পড়ছিল। মাথা ছাড়া সেই মৃতদেহটা এখনও একদম সোজা হয়ে দাঁড়িয়েছিল, একটুও টলে পড়ে যাচ্ছিল না। শ্যারন সাথে সাথেই টায়ারের শরীর ছেড়ে বেরিয়ে আসল না। মনে হল সে যেন কিছু একটা করার চেষ্টা করছিল। খুব শিগগিরই টায়ারের মাথা আর শরীর থেকে গাঢ় সবুজ আলোর ছোট ছোট টুকরো বেরিয়ে আসতে লাগল। আলোটা খুব দ্রুত জমাট বেঁধে তার একটা বিশদাতের ওপরে এসে জড়ো হল। দেখে মনে হচ্ছে মিস শ্যারন বিয়ন্ডার বৈশিষ্ট্যের আলাদা হওয়ার প্রক্রিয়াটাকে দ্রুত করার কোনো উপায় জানেন, কিন্তু এটার জন্য প্রথমে তাকে ওই লোকটার শরীরের দখল নিতে হবে, তাকে মেরে ফেলতে হবে আর পুরো শরীরটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে। বিষয়টা বুঝতে পেরে ক্লাইন নিচু হয়ে মাটিতে পড়ে থাকা বুলেটের খোলসগুলো তুলে নিল। তারপর সেগুলোকে একটা একটা করে চারকোনা মেটালের বাক্সের ভেতর ঢুকিয়ে রাখল। সে ভয় পাচ্ছিল যে এরপর যারা তদন্ত করতে আসবে তারা হয়তো এই খোলসগুলোর ধরন দেখে কারিগরকে খুঁজে বের করে ফেলবে আর তার মাধ্যমে হয়তো সেই মেয়েটাকেও ধরে ফেলবে, যে মেয়েটা তার কাছ থেকে ব্রাইবার আর বারবারিয়ানের ফর্মুলা কিনেছিল। তারপর তারা হয়তো আই অফ উইজডমের আড্ডার জায়গাতেও হানা দেবে আর তাতে তার নিজের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে যাবে। আর বুলেটগুলোর কথা বলতে গেলে চার্ম বানানোর উপাদানগুলোর মতোই সেগুলো অনেক আগেই পবিত্র আলো আর আগুনের মাধ্যমে নির্দিষ্ট দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে গেছে। রিভলভারটা সরিয়ে রেখে ক্লাইন যেই না এক পা সামনে বাড়াতে যাবে ঠিক তখনই শ্যারন অসম্ভব দ্রুত গতিতে বায়োলজিক্যাল পয়জন বোতলটার পাশে হাজির হল। সে বোতলটাকে শূন্যে ভাসিয়ে নিজের হাতের তালুর ওপর নিয়ে আসল। ক্লাইন অন্য কিছু ভাবার আগেই ফ্যাকাশে চেহারার সেই মেয়েটা হাত নেড়ে তার দিকে দুটো জিনিস ছুঁড়ে দিল, একটা আধাস্বচ্ছ খয়েরি রঙের বোতল আর একটা গাঢ় সবুজ বিষদাঁত। সময় বাঁচানোর জন্য সে কি আমাকে আমার জিনিসগুলো কুড়িয়ে নিতে সাহায্য করছে? ক্লাইন বেশ অবাক হল। সে অভ্যাসবশতই একটা কাগজ বের করে জিনিস দুটো ঢেকে নিল। সে খালি হাতে ওই জিনিস দুটো ধরল না। এই মুহূর্তে সে দেখতে পাচ্ছিল যে শ্যারনের সেই জমকালো কালো পোশাকের স্বাভাবিক ফিটফাট আর পরিষ্কার ভাবটা আর নেই। পোশাকটা বাতাসে হালকা উড়ছিল আর তার হালকা সোনালি রঙের কয়েক গোছা চুল মুখের একপাশে লেপ্টে ছিল। এই অবস্থায় তাকে দেখতে আগের চেয়ে অনেক বেশি সাধারণ মানুষের মতো লাগছিল। এই বায়োলজিক্যাল পয়জন বোতলটার একটা ঢাকনাও আছে দেখছি। আমি শুধু ভাবছি এটার খারাপ দিকগুলো কি হতে পারে। ক্লাইন মাথা নিচু করে তার যুদ্ধ জয়ের পুরস্কারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সে একপাশে ঝুলে থাকা কালো ঢাকনাটা দিয়ে বায়োলজিক্যাল পয়জন বোতলটার মুখটা শক্ত করে বন্ধ করে দিল, যাতে ওটা আর তার কোনো ক্ষতি করতে না পারে। আর গাঢ় সবুজ বিষদাতের কথা বলতে গেলে ওটা ছিল ওয়্যারউলফ টায়ারের রেখে যাওয়া বিয়ন্ডার বৈশিষ্ট্য। ক্লাইন জিনিস দুটোকে তার আগে থেকেই তৈরি করা একটা ছোট মেটালের বাক্সে ঢুকিয়ে রাখল। তারপর সে হোলি নাইট পাউডার দিয়ে একটা স্পিরিচুয়ালিটির দেয়াল তৈরি করল, যাতে করে জিনিসগুলোর প্রভাব চারপাশের পরিবেশে ছড়াতে না পারে। সে আর চোখে দেখল শ্যারনের মূর্তিটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। স্টিভের শরীরের অবশিষ্ট মাংসপেশিগুলো একটু মোচড় দিয়ে উঠল আর সেখান থেকে প্রায় স্বচ্ছ একটা আলোর বিন্দু বেরিয়ে আসল। একইভাবে সে ম্যারিকের দিক থেকেও সাবধান ছিল। কে জানে লোকটা যদি হুট করে পাগল হয়ে যায়। এই সতর্কতার মাঝেই সে খেয়াল করল যে একজন জম্বির ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা সত্যি সত্যিই অভাবনীয়। একটু আগে হওয়া হাড় অবধি পৌঁছে যাওয়া গভীর ক্ষতগুলো এর মধ্যেই প্রায় শুকিয়ে এসেছে। ম্যারিকও তার দিকে খুব গভীর একটা দৃষ্টিতে তাকাল। মনে হল যেন সে কিছু একটা মনে করতে পেরেছে আর কিছু একটা বুঝতেও পেরেছে। কাজ শেষ করে ক্লাইন 12 কদমের মতো হেঁটে দূরে গেল। তারপর সে জম্বি আর ছায়াগুলোর মাটি খুঁড়ে বের করা সেই চারকোনা মেটালের বাক্সটা তুলে নিল। এরপর সে আজিকের তামার বাঁশি আর মাস্টার কিটা দেখতে পেল। ওগুলোর চারদিকে মানুষের আকারের মোমবাতিগুলো ঘিরেছিল। সে সেগুলোর দিকে একবার চোখ বোলাল আর খুব অস্বস্তির সাথে বুঝতে পারল যে ওগুলো তুলে নেওয়ার সাহস তার হচ্ছে না। স্কারলেট লুনার করোনার প্রভাব তখনও পুরো ফাঁকা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছিল। এটা ছিল তার পাতা একদম শেষ ফাঁদ। যদি অন্য সব উপায় ব্যর্থ হয়ে যায় তবেই সে এটা ব্যবহার করত। এটার জন্য সে সময় বের করে একটা হাসপাতালের মর্গে গিয়েছিল আর পরীক্ষা করে দেখেছিল যে আজিকের তামার বাঁশিটা হাতে পেলে
মৃতদেহগুলো ঠিক কি করতে পারে, আর সেটা থেকেই সে একটা মানানসই প্ল্যান বানাতে পেরেছিল। একটু কেশে গলাটা পরিষ্কার করে সে বলল, তুমি কি স্কারলেট লুনার করোনার প্রভাবটা বন্ধ করতে পারবে? ক্লাইন ঘুরে শ্যারনের দিকে তাকাল, যে আবার দৃশ্যমান হয়ে উঠেছিল। তার হাতে এর মধ্যেই একটা বাড়তি আধাস্বচ্ছ পুতুল দেখা যাচ্ছিল। কোনো কথা না বলে শ্যারন তার অন্য হাত দিয়ে স্কারলেট লুনার করোনাটা নিজের বুকের কাছে চেপে ধরল। রুবি পাথরের গোল আকৃতিটা খুব দ্রুত ফ্যাকাশে হয়ে গেল, আর পরিত্যক্ত ওই জায়গাটা থেকে পূর্ণিমার চাঁদের আলোটাও মিলিয়ে গেল। শুধু তখনই ক্লাইন নিচু হয়ে তার আঙুলের ডগা দিয়ে চাবির রিংটা ধরল, আর আজিকের তামার বাঁশি এবং মাস্টার কিটা তুলে নিল। তারপর সে সেগুলোকে বুলেটের দাগ লাগা গর্তওয়ালা সেই চারকোনা লোহার বাক্সে ঢুকিয়ে রাখল, আর খুব দ্রুত একটা সিল মোহর করে দিল। এই ফাঁকে ম্যারিক চারদিকে ঘুরে পুরো পরিস্থিতিটা গুছিয়ে নিল। শ্যারন তার ছোট কালো রঙের টুপিটা ঠিক করে নিল। এরপর তার মূর্তিটা অদৃশ্য হয়ে গেল, আর তারপর সোজা ক্লাইনের সামনে এসে হাজির হল। শ্যারন খুব শান্ত গলায় বলল, বুক অফ সিক্রেটস তোমার ঘরে আছে। তার মানে দাঁড়াল, শেষমেশ যাই ঘটুক না কেন, আমি যদি শুধু বেঁচে ফিরতে পারি তাহলেই পুরস্কারের একটা অংশ আমি পাব। এত সব ঝামেলা আমি শুধু শুধু পোহাইনি। ক্লাইন হাসল আর মাথা নিচু করে সম্মান জানাল, তোমার এই মহানুভবতার জন্য ধন্যবাদ। অফিসিয়াল বিয়ন্ডার্সরা যে কোনো মুহূর্তে চলে আসবে, আমাদের এখনই বের হতে হবে। শ্যারন মাথা নাড়ল আর জিজ্ঞেস করল, তোমার কি কোনো সাহায্য দরকার? ক্লাইন একটু হেসে বলল, না, কোনো দরকার নেই। আমার কাছে এখনও অনেক আতশবাজি আছে যেগুলো আমি এখনও ফাটাইনি। কথাটা শেষ করার সাথে সাথেই সে হাত ওপরে তুলল আর তুড়ি বাজাল। বুম বুম বুম। বাকি বিস্ফোরকগুলো একে একে ফেটে উঠল, আর আগুনের শিখাগুলো আকাশের দিকে লাফিয়ে উঠল। মাঝখানের সবচেয়ে বড় আর নজরকাড়া বিস্ফোরণটাকে ঘিরে সেগুলো গোল হয়ে জড়ো হল। সব মিলিয়ে একটা স্বপ্নের মতো দারুণ সুন্দর দৃশ্যের তৈরি হল। মুহূর্তের জন্য অবচেতনভাবেই শ্যারনের দৃষ্টি সেদিকে আটকে গেল, আর যখন সে আবার ফিরে তাকাল, ক্লাইন তখন আর সেখানে ছিল না। শুধু একটা আগুনের স্ফুলিং ছিল যেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। ফাঁকা জায়গাটা থেকে দূরে গিয়ে সে উত্তর পশ্চিম দিক দিয়ে একটু ঘুরপথে এগোল, যাতে পথে কোনো অফিসিয়াল বিয়েন্ডার্সদের মুখোমুখি তাকে না পড়তে হয়। রাস্তায় একটা পর একটা দেশলাইয়ের কাঠি জ্বলে উঠছিল, আর আগুনের শিখাগুলো দ্রুত ওপরের দিকে লাফিয়ে উঠেই সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল। সেই আগুনের শিখার ভেতর দিয়ে লাফিয়ে পার হতে হতে ক্লাইনের মূর্তিটা বারবার দৃশ্যমান হয়ে উঠছিল। এভাবেই সে ওয়েস্টবালাম ডক ছেড়ে চলে গেল। এর ঠিক পরপরই সে একটা বিশেষ বোতল থেকে নির্যাস বের করে নিজের মুখে মাখল। তারপর একটা কাগজ দিয়ে আলতো করে ঘষে সে মুখের সব রং মুছে ফেলল। প্যাঁ! ক্লাইন হাতের কবজিটা একটু ঝাড়া দিয়ে সেই কাগজটাকে পুড়িয়ে ছাই করে দিল। তারপর সে কাছেই লুকিয়ে রাখা তার লাঠিটা তুলে নিল। নিজের কাপড়চোপড় ঠিকঠাক করে একদম সাধারণ একটা মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। একটু পরেই ক্লাইন একটা চার্চের সামনে এসে পৌঁছাল। ওটার নাম ছিল লেভার ক্যাথেড্রাল। এখানকার বেশিরভাগ বিশ্বাসী মানুষই খুব একটা বড়লোক ছিল না, তাই রবিবারেও হয়তো তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ হতো না, আর দিনের বেলা তারা সাধারণত খুব ব্যস্ত থাকত। এই কারণে বিভিন্ন চার্চের ক্যাথেড্রালগুলো সাধারণত ভোররাত পর্যন্ত খোলা থাকত, যাতে করে এই বিশ্বাসী মানুষগুলো প্রার্থনা করার আর পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পায়। ক্লাইন ওপরের দিকে তাকাল। হাতের কালো লাঠিটা দিয়ে সিঁড়িতে একটু টোকা দিয়ে সে ভেতরে পা বাড়াল। তার উদ্দেশ্য ছিল এরপর আশেপাশের মানুষদের ওপর যে পুলিশি তল্লাশি চলবে সেটা এড়িয়ে যাওয়া। কয়েক মিনিট পর একটা মেশিনারি হাইভমাইন্ড টিম এসে হাজির হল ওই পরিত্যক্ত গুদামঘরগুলো দিয়ে ঘেরা ফাঁকা জায়গাটাতে। তারা মোট 5 জন ছিল, আর তাদের প্রত্যেকের কাছেই নানা ধরনের বিয়ান্ডার অস্ত্র ছিল। কিন্তু একদম পরিষ্কার করে ফেলা সেই জায়গাটা দেখে তাদের সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর তারা সূত্র খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগল। লেভার ক্যাথেড্রাল। ঘড়িতে এখনও 11টা বাজেনি, তাই এখানে বেশ ভালোই মানুষের ভিড় ছিল, কিন্তু কেউ একটা কথাও বলছিল না। পুরো প্রার্থনা ঘরটা এতটাই শান্ত আর পবিত্র ছিল যে কেউ সেই নিস্তব্ধতা ভাঙতে চাইছিল না। হাঁটার রাস্তার পাশের 3 নম্বর বেঞ্চিতে ক্লাইন গিয়ে বসল। সে তার কালো লাঠিটা সামনের দিকে হেলিয়ে রাখল, আর মাথা থেকে সিল্কের হাফটপ হ্যাটটা নামিয়ে নিল। গায়ে কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট জড়ানো অবস্থায় সে তার 2 হাত এক করে নিজের চিবুকের নিচে চেপে ধরল, আর চোখ দুটো বন্ধ করে নিল। তার ঠিক সামনেই থাকা ত্রিভুজাকৃতির পবিত্র প্রতীকের দিকে ফিরে থাকা তার মুখের অভিব্যক্তি ছিল অস্বাভাবিক রকমের শান্ত।